সুপ্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানেই সীমাহীন আনন্দ। আর সেই আনন্দকে আরও বেশি বর্ণিল করতে আজ আমরা এমন একজনের সাথে আড্ডায় মাতব, যিনি রাজনীতির অঙ্গনেই শুধু তুখোড় নয়, যার ক্ষুরোদার বক্তব্য, একই সাথে যার যুক্তি, আইনি যুক্তি এবং ব্যক্তিত্বে মুগ্ধ তরুণ প্রজন্ম। তিনি হচ্ছেন আমাদের সকলেরই প্রিয় মুখ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ে একই সাথে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ঈদ আড্ডায়। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের অতিথির সাথে আমাদের যে অনুষ্ঠান রাজকথন, এই কথনে আমরা দীর্ঘ সময় আমাদের সম্মানীয় অতিথির শৈশব থেকে শুরু করে রাজনীতি, একই সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। যে বিষয়গুলো হয়তো আপনারা এতদিন শুনেননি, সেই বিষয়গুলো হয়তো উঠে আসবে। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে ছোটোবেলার মীরের খিলের যেই ঈদ, সেই ঈদের সাথে বর্তমান ঈদের পার্থক্যটা কেমন খুঁজে পান? আমি এখনও আসলে ঈদ মীরের খিলে পালন করি। আমি ঈদের নামাজ আগের মতো আমার দাদার মসজিদ মীর বাড়ি জামে মসজিদে আমি নামাজ আদায় করি, এবং স্বাভাবিকত কিছুটা বয়স তো অতিক্রম হয়েছেই, কিছু সময়কাল অতিক্রম হয়েছে, কিন্তু এখনও কিন্তু আমরা যারা চাচাতো ভাই বোন আছি বা আমাদের এখন তো বাচ্চা কাচ্চা সবার বড় হয়ে গেছে, এখনও কিন্তু আগের মতোই একটা আমেজ আছে যে ঈদ আসলে যে প্রান্তেই থাকি না কেন আমরা সবাই বাড়িতে আসি। ঈদের একদিন দুই দিন হয়তো নিজেরাই খুব গল্প গুজব করে কে এর বাসায় যাই, ঘুরে ফিরে প্রত্যেক চাচা, এটা আমাদের নিয়ম যে আমরা দল বেঁধে, মানে প্রত্যেক আমার 4 দাদা, তো 4টা দাদার বাড়ি একসাথে, তো সকল চাচাদের বাসায় আমরা সব বাড়ির মানে ভাই বোনরা কিন্তু একসাথে যাই। এখন তো নাতিরাও যায় তাদের। তো এখন আমরা সালামি পাই, ঈদি পাই। বয়সের কারণে হয়তো মানে চঞ্চলতাটা কিছু কমেছে, বাট ঈদের আমেজ মোটামুটি আমাদের বাড়িতে আগের মতোই আছে। সেলামির যে বিষয়টা যেহেতু চলে আসছে, সেটি নিয়ে একটু জানতে চাইবো যে ছোটোবেলাতে আসলে ঈদ সেলামি কেমন পাওয়া হতো এবং কার কাছ থেকে বেশি পাওয়া হতো, একই সাথে সেই টাকাটা দিয়ে আসলে কী করতেন? আমাদেরকে সবসময় মানে সবচেয়ে বেশি দিত হলো আমার দাদু, মানে সংখ্যার দিকে। আর এরপর চাচারা দিত, জ্যাঠারা দিত, আব্বা আম্মা তো দিতই। তো বিয়ের পরে শাশুড়ি অ্যাড হয়েছে। কিন্তু ওই ছোটোবেলায় যেই সালামিগুলো পেতাম, এগুলো দিয়ে আমরা তখন তো ঈদের বাজারে হাট টাট বসতো, ওই কটকটি এগুলো যা বেচতো, এগুলো আমরা কী বলে এগুলোকে বাতাসার মতো আর অনেক কিছু বাসি টাসি, এগুলো কিনে মোটামুটি খরচ করে ফেলতাম কিছু অংশ। আর যেগুলো বাঁচতো এগুলো আম্মার কাছে রাখতে দিতাম, এগুলো জীবনে আমরা কোনো সময় ফেরত পাই নাই। মানে যেগুলো জমা রাখতে দিতাম, এটা জমায় থেকে যেত, আবার পরের ঈদে নতুন করে হতো। তো আমাদের সৌভাগ্য যে এই বয়সে এসে আমরা কিন্তু ঈদই পাই, মানে বাড়িতে গেলে বা মুরব্বীরা এখন আছেন যারা কিছু ঈদই দেন, চাচা জ্যাঠা ফুফু খালা মামা, এরা এখনো। একই সাথে এখন কি দিতে হয়? এখন দেওয়া বেশি অনেক লাগে, মানে এই জিনিসটা ঈদের একটা জিনিস যদি বলেন পরিবর্তন হচ্ছে, এই দেওয়ার বিষয়টা খুব একটা ভালো লাগে না, নিতে তো ভালোই লাগে। আবার যাই হোক, ঈদের আনন্দ এটাতে সবাই মিলেমিশে করি। আচ্ছা, আমরা একটু জানতে চাইবো, সেটি হচ্ছে আপনার তো জীবনের গুরুত্বপূর্ণ কিছু অংশ কিন্তু দেশের বাইরে কাটিয়েছেন, যুক্তরাজ্যে পড়ালেখা করেছেন। তো সেখানে আসলে কি কখনো ঈদ উদযাপন করা হয়েছিল কিনা? হ্যাঁ, আমরা 4-5 অভিজ্ঞতাটা একটু বছর জানতে চাই। ঈদ উদযাপন করেছি। উদযাপনের অভিজ্ঞতা খুবই খারাপ, কারণ ক্লাসের মাঝে মানে নামাজ পড়ে ক্লাসে যাওয়া লাগতো। আবার মানে কোনো ঈদের কোনো ছুটি তো অফকোর্স ওখানে ছিল না। তো যেটা হতো, মানে ঈদের উইকেন্ডে আমাদের অনেক আত্মীয় স্বজন থাকতো, ওদের বাসায় ওই ঈদের দিনের আনন্দটা হয়তো ঈদের উইকেন্ডে আমরা পালন করার চেষ্টা করতাম। বাট অ্যাজ সাচ বিদেশে মধ্যপ্রাচ্যে হয়তো খুব বেটার, বিকজ ওখানে বন্ধ টন্ধ থাকে। বাট আমি যেহেতু যুক্তরাজ্যে ছিলাম, এখানে ঈদের কোনো ছুটি ছিল না। তো খুবই ঈদের দিনটা খুব মানে আমরা তো এটা তো অভ্যস্ত না, আমরা তো ঈদের আগের দিন থেকেই মনে করেন একটা ঈদের আমেজে চলে যাই। আপনার বাবা বর্ষীয়ান একজন রাজনীতিবিদ, তিনি সরকারের মন্ত্রী ছিলেন, একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন এবং গুরুত্বপূর্ণ পদগুলো তিনি হোল্ড করেছেন। তো সেই জায়গাতে বাবার কাছ থেকে ঈদের সবচেয়ে বেটার শিক্ষাটা কি পেয়েছেন? জিনিসটা হলো, যদি আমরা ছোটোবেলা থেকে শহরে ঈদ করার অভ্যাস থাকতো, তাহলে কিন্তু আমি শহরে ঈদ করতাম। কারণ আমরা তো কেউ আসলে বুঝে মুসলিম হয়েছে খুব কম। আপনি যদি ভাবে চিন্তা করেন, আমরা সবাই কিন্তু জন্মসূত্রেই যে যে ধর্ম,
যে মুসলিমের ঘরে জন্ম হয়েছে সে মুসলমান, যে হিন্দুর ঘরে জন্ম হয়েছে সে হিন্দু। তো আমরা কিন্তু উই ওয়ার বর্ন সামহাউ, উই আর বর্ন ইনটু দ্য রিলিজিয়ন। তো সেই হিসেবে আমরা যখন ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমাদের মনে হচ্ছে যেহেতু ঈদের আগের দিন বাড়িতে নিয়ে যেত, তা আমাদের ওই বয়স থেকে মাথায় ঢুকে গেছে ঈদ মানে হচ্ছে বাড়িতে গিয়ে সবার সাথে করতে হবে। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে এবং এটা আমি উপলব্ধি করছি এটা কত ভালো একটা জিনিস এসেছে। মানে তখন হয়তো মনে হতো আমার বন্ধুরা তো চিটং করে, তাহলে আমি চিটং করতে পারি, বা একটু স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা টাকা হতো। কিন্তু এই যে আমরা বাড়িতে যাই, শুধু আমাদের আত্মীয় স্বজন না, এলাকায় যারা আছে, পুরো মিরের খিল বলেন, 8 নম্বর ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ডের একই সাথেই তো আসে। তো এই মানসিক শান্তিটা বা প্রশান্তিটা আপনি যেমন এবারও আমাকে অনেকে জিজ্ঞেস করছে আপনি কি জামিতুল ফালায় পড়বেন, না আমি তো বাড়িতে চলে যাব, মানে মীর বাড়িতেই পড়বো। তো এইটা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট লেসেন্স যে আমি পেয়েছি, যে শিকড়ে মানে একদম বাড়িতে গিয়ে করা। এবং আরেকটা জিনিস, আমরা যখনই জাকাত দিতাম, আমরা এরকম অনেকে আমি দেখেছি লাইন ধরে দাঁড়া করিয়ে একটা শাড়ি দিচ্ছে বা লুঙ্গি দিচ্ছে, এরকম আমরা কোনো সময় আমার জীবদ্দশা এই পর্যন্ত আমি দেখিনি। আমরা যা হেল্প করার দরকার আমরা চাই মিনিমাম 5টা-7টা পরিবার স্বাবলম্বী হয়ে যাক, এবং যেন জাকাত দিতে না হয়, এবং এটা কেউ জানেও না, ওই লোকও এটা কোনো সময় প্রচারিত হয় না। এটা কিন্তু আজকে প্রায় মানে আব্বার সহ ধরলে প্রায় 50 বছরের উপরে ধরেই কিন্তু এই কাজ চলছে। তো এবং আমরা ঈদের 10 দিন ভাগ করে আমরা কিছু খুবই একদম হতদরিদ্র মানুষকে 10 দিনের খাদ্য সহায়তা দিয়ে থাকি। এটাও কিন্তু কোনো ডেকে অনুষ্ঠান করে না, আমাদের একটা লিস্ট আছে, আমরা একটা ইউনিয়ন ওয়াইজ লিস্ট করি, আমরা ছোট একটা পিক আপ দিয়ে অরাজনৈতিক লোক দিয়ে আমরা বাড়িতে পৌঁছে দিই। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে আমার ছোটোবেলা থেকে আম্মা বেশি এই ব্যাপারটা আম্মার বিষয় ছিল, মানে আম্মা এই সাইডটা দেখাশোনা করতো। তবে আম্মার থেকে এই জিনিসটা দেখেছি যে মানুষকে হেল্প করতে কিছু সময় আছে রাজনৈতিক প্রোগ্রাম আসলে করেই ফেলে, ওটাতে যাওয়া লাগে, বাট মূলত ব্যক্তিগতভাবে আমি যেটা করি এটা কিন্তু কোনো সময় আপনারা সামাজিক মাধ্যম বা কোনো প্রিন্ট মিডিয়ামে আমি কোনো সময় এটা জানাই না। এবং এটাতে একটা অত্যন্ত প্রশান্তি, আত্মতৃপ্তি বলে না, আত্মতুষ্টি বলে, এটা আত্মতৃপ্তি এটা কিন্তু পাওয়া যায়। মাননীয় মন্ত্রী, এবার প্রথমবারের মতো আপনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে এমপি হয়েছেন, একই সাথে সরকারের 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এই যে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া, দায়িত্বের ঈদ আর দায়িত্বের আগের ঈদ কিভাবে দেখেন? দায়িত্বের ঈদ হচ্ছে আমরা গতকাল পর্যন্ত কাজ করেছি। আজকেও যখন জুমার নামাজ পড়তে গেলাম দেখলাম আমার সহকর্মী, আমার বন্ধুবর, যোগাযোগ এবং রেলমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, প্রতিমন্ত্রীও আছে। তো নামাজ পড়তে বললো, ভাই আমার 3টা বাজে ট্রেন, চলেন একটু বিআরটি দেখে আসি। তো আমরা গেলাম, গিয়ে বিআরটিসি আমরা দেখলাম, কারণ এটা বায়েজিদে পড়েছে। তো আসলে দায়িত্ব যদি পালন করতে হয় রাষ্ট্রীয় দায়িত্বে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে কাজ করে যাচ্ছেন, এখানে আমাদের ছুটি ছাটা নেই। মানে এখন তো ছুটি হওয়ার কথা, যেমন আমাদের ক্যাবিনেট মিটিং হয়েছে কিন্তু সরকারি ছুটির দিনে প্রত্যেকটা মন্ত্রী প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। এবং আরেকটা জিনিস হলো, এই যে আজকে গেলাম বা যে কোনো বিপদ আপদে আমরা ভিজিল্যান্ট আছি, তো এটা একটা দায়িত্ব। আবার ঠিক 24 তারিখ সকালে কর্মক্ষেত্রে ফেরত যেতে হবে, তাহলে অন্যান্য প্রোগ্রাম আবার 25 তারিখ 26 তারিখ মানে ছুটির দিনে দিয়েই কিন্তু আমাদের করতে হচ্ছে। আমার মনে হয় এই বিষয়গুলো অবশ্যই ডিফারেন্ট, এবং আমি মনে করি বাংলাদেশের পরিবর্তনের জন্য এই বিষয়গুলো ডিফারেন্ট হওয়া জরুরি। এই যে রাজনীতিতে নিজেকে জড়িয়ে ফেলা, সেই জায়গাতে পরিবার থেকে কোনো ধরনের অভিযোগ থাকে কিনা বা অনুযোগ থাকে কিনা, ভাবি কিংবা সন্তানদের পক্ষ থেকে সময় দেওয়ার ক্ষেত্রে? সময় আসলে আমরা যারা রাজনৈতিক কর্মী, এটা আমি আমার কথা বলছি না, আমি সকলের কথাই বলছি, প্রথম আমরা যেই হকটা নষ্ট করি এটা হচ্ছে পরিবারের। আমার মনে হয় না যারা আসলে প্রকৃতপক্ষে জনগণের উপর ভিত্তি করে রাজনীতি করে তারা পরিবারকে যে সময়টা দেওয়া দরকার সেটা দিতে পারে। বয়স যখন কম ছিল কিছু অভিযোগ অনুযোগ ছিল, কিন্তু যখন দেখছে যে এই অভিযোগ অনুযোগের কারণে আমি যে ব্রড আমার ভিশন বা আমার যে দর্শন মানব সেবা করা সেটা বিঘ্নিত হবে,
তখন আর কমপ্লেন না করে নিজেই সহযোগিতা করেছে। এবং আজকে পর্যন্ত আমি যতটুকু এগিয়েছি, যত সামান্য পথে এগিয়েছি, এখানে আমার সহধর্মিনীর অবদান সিংহভাগ। কারণ সে যদি সাপোর্ট না করতো, বাচ্চাদেরকে সে যদি না বোঝাতো, তাহলে তো আসলে এতটুকু যাত্রা কঠিন। কারণ এটা একলার পক্ষে সম্ভব না। এবং আপনি নির্বাচনও দেখেছেন, আল্লাহর রহমতে আমি হাটাজারি সর্বকালে সর্বোচ্চ ভোটে জনগণ আমাকে নির্বাচিত করেছে। এবং চট্টগ্রামের যে 16টি আসন, তার মধ্যে সর্বাধিক ব্যবধানে আমি নির্বাচিত, জনগণ আমাকে করেছে। এটা আমার একার পক্ষে সম্ভব হয়নি। আমার সকল সহকর্মী, আমার আত্মীয় স্বজন এবং বিশেষ করে আমার সহধর্মিনী, সে অনেক ক্যাম্পেইন করেছে, প্রায় 1 মাসের উপরে মানুষকে বুঝিয়েছে, মহিলাদের আস্থা অর্জন করেছে। তারপর মনে হয় সবার সাপোর্টেই রাজনীতিটা সম্ভব। কারণ কেউ এক পক্ষ যদি বেঁকে বসে, তাহলে এটা কঠিন হয়ে যায়। আরও আমরা জানি পুরুষ যতই সাহসী হোক, একটা জায়গায় এসে নাকি তাকে বিড়ালের মতো হয়ে যেতে হয়। আপনি কি কখনো এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন? না, বিড়ালের মতো হইতে হয় না, বাট বিড়ালের মতো হওয়াটা প্রেফার করে, কারণ চিন্তা করে যে বাসার শান্তি সবচেয়ে বড় শান্তি। আর আরেকটা হয় কি, যে ওরা যা বলে কথাগুলো কিন্তু সত্য। তো একটা সত্য কথাকে নিয়ে তর্ক করে আসলে খুব বেশি তো জিতে যায় না। যদি অন্যায় কিছু বলে, এটা নিয়ে একটা ডিবেট হলে হয়তো শেষ পর্যন্ত জিততে পারবেন। কিন্তু যদি বলে তুমি সময় দাও না, তো এইটা নিয়ে তর্ক করাটাও তো, ধরেন আমি শেষ পর্যন্ত তো সময় দেই না। তাই ওই জন্যে আমার মনে হয় যে বিড়াল বলেন আর বাঘ বলেন, এই জায়গায় গিয়ে খেয়ে খুব একটা বিতর্ক আমার মনে হয় না যেতে চায়। কারণ প্রত্যেকটা স্বামী মোরলেস জানে যেটা নিয়ে তর্ক হচ্ছে মোটামুটি বিষয়টা সত্য। আমরা আবারও একটু রাজনীতিতে আসতে চাই। পড়ালেখা করেছেন আইনে এবং বাইরে পড়ালেখা করেছেন। এই জায়গা থেকে আসলে রাজনীতি আপনাকে কিভাবে টানলো? অনুপ্রেরণা কে? আমার অনুপ্রেরণা আমার রাজনৈতিক শিক্ষক, আমার রাজনৈতিক নেতা হচ্ছেন আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান। কীভাবে? আমি যখন পাশ করে আসি, তখন আমি ওনার সাথে আমাদের বিএনপি চেয়ারপারসন রিসার্চ সেন্টার, যেটা বনানীতে ছিল, সেখানে ল অফিসার হিসেবে কাজ করার সুযোগ হয়। তো আমি তো আগে মনে করতাম প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, মানে ওনাদের পরিবারের সাথে তো আমার পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক। আপনি এখানে অনেকগুলো ছবি দেখছেন যে 80-র দশকে ম্যাডাম আমাদের এই বাসায় এসেছেন, এখানে ছিলেন। তো ওইটার বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি ওনাকে দেখেছি এত সাধারণ একটা মানুষ। বাবা প্রেসিডেন্ট, মা প্রাইম মিনিস্টার, উনি তারাবির নামাজ পড়তে হতো আমাদের একসাথে অফিসে। সেকেন্ড লাইনে দাঁড়িয়ে যায়, থার্ড লাইনে দাঁড়িয়ে যায়, মানে যেখানে উনি মানে আসার পরে যেখানে জায়গা পায় ওখানে দাঁড়িয়ে যান। তারপর মানে সব কাজ নিজে করেন। মানে কোনো থাকে না যে আমরা রাজনীতিবিদ চিন্তা করি যে একটা এত বড় মানুষের পেছনে 50 জন লোক, কেউ পানি নিবে, কেউ এটা করবে, কেউ ওটা করবে। একদম কিছুই না, নর্মাল লোক, সবার সাথে কথা বলে। এবং আমার একটা জিনিস মনে আছে, শহীদুল বলে আমাদের একটা ছেলে ছিল, এখন আছে, কাজ করতো, তখন সে মনে হয় টেলিফোন অপারেটর ছিল। তো শীতকাল ছিল, তো স্যার মাননীয় প্রধানমন্ত্রী তখন গাড়িতে উঠবেন, তো আমরা দাঁড়িয়ে আছি গেটের বাইরে বনানী অফিসে। তো আমরা সবাই জ্যাকেট আছে, ওই ছেলেটা মানে জ্যাকেট হয়তো নাই, মানে সে উপরে রেখে নিচে নেমে আসছে। তো স্যার ওনার জ্যাকেটটা খুলে ওনাকে দিয়ে বললেন, কালকে ফেরত দিয়ে দিস। তাহলে এটা কিন্তু কেউ কাউকে দেখানোরও কেউ নাই, কারণ ওখানে কেউ নাই, আমরা 2-3 জন লোক দাঁড়ানো। তার মানে মনের থেকে উনি আসলেই একজন মানবিক ব্যক্তিত্ব। এবং উনি অ্যাকচুয়াল, অনেকে বলেন তারেক রহমান সাহেব পরিবর্তন হয়ে গেছেন, উনি কোনোই পরিবর্তন হননি। হি ওয়াজ লাইক দিস থ্রু আউট হিজ লাইফ। সাধারণের সাথে এরকমই ছিলেন উনি, এরকমই ছিলেন। এটা হয়তো এক এক সময় মিডিয়াতে এক এক রকমভাবে এসছে, খুবই নেগেটিভভাবে উপস্থাপন করা হচ্ছে। আমি 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 খুব স্ট্রংলি ডিসএগ্রি করি যারা বলে যে তারেক রহমান পরিবর্তিত ব্যক্তিত্ব। নো, উনি এক্স্যাক্টলি যা ছিলেন উনি তাই। উনি আমাকে যা শেখানোর, যতটুকু আমি শিখেছি রাজনৈতিকভাবে, দেশকে ভালোবাসার ব্যাপারে, দেশের মানুষকে ভালোবাসার ব্যাপারে, এবং বাংলাদেশকে সবার আগে প্রাধান্য দিয়ে কাজ করতে, উনি আমার উৎসাহ, উনি আমার অনুপ্রেরণা। উনি যতদিন রাজনীতি করবেন আমি রাজনীতি করব। এরপরে যদি উনি কোনো কারণে রাজনীতি থেকে সরে দাঁড়ান বা সরে দাঁড়াতে হয়, আমিও রাজনীতি করব। মানে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি রাজনৈতিক মেন্টর হিসেবে নিয়েছিলেন? আমার রাজনৈতিক মেন্টর না, উনি আমার ওভারঅল মেন্টর। আমাকে মানুষ হিসেবে উনি শেপ করেছেন, শুধু রাজনৈতিকভাবে না। যে আমি একজন, আজকে আমার ভালো মন্দ মিলে আমি যতটুকু খেলাম, মানে মানুষ হিসেবে গড়ে তুলতে আমার বাবা মার পরে যদি কারো অবদান থাকে, এটা আমার নেতা জনাব তারেক রহমান। মাননীয় মন্ত্রী, আমরা একটু আবারও ঈদ প্রসঙ্গে আসতে চাই। ঈদের সময় আমরা দেখি
খাবারেরও এক ধরনের বৈচিত্র্য থাকে, পছন্দের খাবারও থাকে। আপনার ক্ষেত্রে আসলে ঈদের সময় কোন খাবারটি বেশি পছন্দের তালিকায় থাকে? আসলে এক সময় আমার মানে যখন একটু ফ্রি, মানে এখন তো আসলে গত 10-15 বছর সুযোগই হয় নাই, তো ঈদের দিন আমরা সেমাই খুব ভাজা একটা সেমাই করতো, এটা আমরা খুব এখনও করে, তখন একটু টাইম নিয়ে খেতে পারতাম, মানে বসে টসে নামাজ পড়ে এসে। এখন সেই সুযোগ হয় না, অল্প করে খাই। এরপরে তো সারাদিন লোকজন আসে, এখন একটা অ্যাভারেজ কুজিনে চলে যেতে হয়, তার মেজবানি গোস্ত পরোটা ওই ওই লাইনে চলে যেতে হয়। বাট আগে আমাদের বাসায় মানে আলাদা করে একটু কোরমা পরোটা টরোটা এগুলো করতো, কিন্তু এখন সেই সুযোগটা আসলে হয় না, এত লোকজন আসে, মানে সবার সাথে সবার এটা সাথে, হ্যাঁ। শেয়ার করতে হয়। আর পোশাকের ক্ষেত্রে আমরা যদিও আপনাকে দেখি প্রায় সময় পাঞ্জাবি পাজামাতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন মনে হয়, ঈদের সময়ে কি এই আমার আসলে প্রিয় পোশাকটাই হচ্ছে পায়জামা পাঞ্জাবি। আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু কর্মক্ষেত্রে অনেক সময় অফকোর্স অফিসিয়াল কাজে তো ফর্মাল অ্যাটায়ার নিতে হয়। তো ঈদেও তাই, পায়জামা পাঞ্জাবি আমার খুব একটা যে আমি চুজ করি তা না, মানে যেভাবে সেলাই দেয়, বাসা থেকে যেভাবে সেলাই দেয় ওইটাই পরি, কেউ কিছু দিলে এটাই পরি, মানে খুব যে বেছে বেছে পরি ওরকম কিছু না। তবে কটনের আমার অন্য কাপড় পছন্দ না, আমার কটনের পাঞ্জাবিটাই সবচেয়ে বেশি পছন্দ। এবার প্রথমবারের মতো দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তার মধ্যে আমরা যদি ভূমি মন্ত্রণালয়ের কথাই বলি, গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়কে আসলে কিভাবে আপনি ঢেলে সাজাতে চান? পরিকল্পনা নিশ্চয়ই অনেক আছে। আমি তো আসলে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি খুব বেশি দিন হয় না, আমি এখনও পুরো দিন অফিসে করতে পারিনি, পার্লামেন্টারি সেশন চলছে। এখানে একটা জিনিস আমার মনে নিশ্চিত করা দরকার, এটা হচ্ছে দুর্নীতি দূর করা। এই দুর্নীতি দূর করতে পারলে বাকি যে সিস্টেম আছে এগুলো কিন্তু পারফেক্ট, কিন্তু এই দুর্নীতির কারণে মানুষ সেবা পাচ্ছে না, মানুষের হয়রানি হচ্ছে, এবং বাংলাদেশে যত মামলা হচ্ছে এগুলো কিন্তু ভূমির থেকে উৎপত্তি হচ্ছে, এত সিভিল হোক বা ক্রিমিনাল হোক। এই ভূমি থেকে একটা মারামারি হয়, 2টা লোক মরে যায়, তারপর একটা মার্ডার কেস হয়। তার মানে এই জায়গাটা আপনার ঠিক করতে হলে আপনার আগে মাথা থেকে পা পর্যন্ত, নখ পর্যন্ত সবার সৎ হতে হবে। এখন এত সহজে বাংলাদেশিদেরকে সৎ করা যায় না, তো এটাকে সৎ করার ব্যবস্থা করতে হবে। এটা সহজ এই জন্য, আমি আগেও একবার বলেছি, যখন মাথা ঠিক থাকে, মাথায় পচন থাকে না, তখন পুরো বডিতে পচন থাকে না, যখন মাথায় পচন থাকে পুরো বডিতে পচন থাকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সৎভাবে একাগ্রতার সাথে নিষ্ঠার সাথে কাজ করছেন এবং দুর্নীতিসহ অপরাধের ব্যাপারে 0 টলারেন্স দিচ্ছেন, এই ভূমিমন্ত্রী খুব সোজা হতে, মন্ত্রণালয়ে খুব স্ট্রেট হতে মনে হয় 5 থেকে 6 মাসের বেশি সময় লাগবে না। কারণ ওরা বুঝে যাবে যে এখানে দুর্নীতি করে মানুষকে তার প্রাপ্য সেবা না দিয়ে কোনো পথ নাই, দের ইজ নো অল্টারনেটিভ। বাংলাদেশে বহু বেকার যুবক আছে, বহু যোগ্য বেকার তরুণ আছে, যারা এসব দুর্নীতিবাজদের জায়গায় বসে মানব সেবা দিতে পারবে। তো যারা এইসবের সাথে জড়িত আছে, দীর্ঘদিন ধরে আছে, তাদের প্রতি একটা বার্তা যে দিস ইজ দ্য টাইম টু স্টপ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটু আপনি তো এখন শুধুমাত্র হাটহাজারীর প্রতিনিধি নয়, চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামের সাথে পুরো বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করছে। সেই জায়গাতে চট্টগ্রামের ভাষায় দেশবাসীকে এবং চট্টগ্রামের মানুষকে কোন বার্তাটি দিতে চান ঈদে? একটা আমি পরিষ্কার বার্তা দিতে চাই, আরা ঈদ করি পরিবার পরিজন লই। এই পরিবার পরিজনদের শুধুমাত্র বাপ মা ভাই বোন বউ বাচ্চার মধ্যে সীমাবদ্ধ না থাকে, পাড়া প্রতিবেশী অল্লর সহজানানে ইনক্লুড করি, তারারে উগ্র আনন্দময় ঈদ করিবার সুযোগ করে দিই আরা সাধ্য অনুযায়ী, এবং ব্যাগুণে আরা মিলেমিশে থাকি উগ্র ঐক্যবদ্ধ সমৃদ্ধ সম্প্রীতির বাংলাদেশ যেন গড়িতে পারি। এই কাজে সরকারের অন্যরা সর্বাত্মকভাবে সহযোগিতা করিবেন, আরাও সর্বোচ্চ চেষ্টা করি যেন আরার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং সমৃদ্ধির পথে লয়ে যেতে পারি। ব্যাগুণের ঈদ মোবারক। চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের রাজকথন অনুষ্ঠান বেশ জমে উঠছিল, কিন্তু সময় বলছে আমাদেরকে যেতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের চমৎকার এই আড্ডা। সবাইকে আবারও স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। ঈদ মোবারক।